আসসালামু আলাইকুম। আকাশবাণী 2.0 আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। আত্মহত্যার চেষ্টা চালিয়েছে 279 ইসরায়েলি সেনা। তালেবানকে শেষ করতে পূর্ণ শক্তি প্রয়োগের দরকার নেই, পাক প্রতিরক্ষা মন্ত্রী। ব্রাজিলের রাস্তায় লাশের সারি, একদিনে নিহত 132। মোদিকে সুদর্শন পুরুষ বললেন ট্রাম্প। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 90। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। 2 বছর ধরে চলা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে হাজার হাজার নিরস্ত্র ও নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করেছে দখলদার বাহিনী। এইসব কর্মকাণ্ড সম্পাদন করতে অনেকেরই হয়তো তেমন কোনো অনুভূতি কাজ করেনি, আবার কেউ কেউ হয়তো সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এর প্রতিবাদ স্বরূপই হয়তো তারা নিজেরা নিজেদের শেষ করে দিতে চেয়েছেন। এই সংখ্যা নেহায়েত কম নয়। গত 1.5 বছরে দখলদার ইসরায়েলের 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। শুধু তাই নয়, ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতার মধ্যে তাদের সেনাদের আত্মহননের চেষ্টার সংখ্যা প্রতিনিয়তই বেড়েছে, যার মধ্যে 36 জনের মৃত্যু হয়। মঙ্গলবার 28 অক্টোবর ইসরায়েলি সংবাদ মাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সংসদের গবেষণা ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে দেখা গেছে ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। যারা গাজায় সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছে তাদের অনেকের মধ্যেই এখন আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাইয়ের মধ্যে 279 জন আত্মহত্যার চেষ্টা চালান, যার মধ্যে 36 জনের মৃত্যু হয়। এতে আরও বলা হয়েছে, 2017 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 124 সেনা আত্মহত্যা করেছেন, যার মধ্যে 68% বাধ্যতামূলক সেনা সার্ভিসে ছিলেন, 21% ছিলেন রিজার্ভ সেনা এবং 11% ছিলেন স্থায়ী বা পেশাদার সেনা। ইসরায়েলি সংসদ ওফের কাসিফ বলেছেন, সেনাদের মধ্যে আত্মহত্যার মহামারী দেখা দিয়েছে, যা যুদ্ধ শেষে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের সেনাদের মানসিক সহায়তার সিস্টেম তৈরি করতে হবে। আমাদের যুদ্ধবন্ধ এবং সত্যিকারের শান্তি অর্জনে কাজ করতে হবে। সেনাদের যুদ্ধে পাঠালেও এখন তাদের মানসিক সহায়তায় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কাজ করছে না বলে অভিযোগ করেন কাসিফ। তিনি বলেন, সরকার যুদ্ধে তার সেনাদের পাঠিয়ে এর পরবর্তী মানসিক পরিণতি ভোগ করতে সেনাদের সহায়তা করে না। সরকার আসলে সেনাদের বিরুদ্ধে কাজ করছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় হাজার হাজার রিজার্ভ সেনাকে জড়ো করে ইসরায়েল। এইসব সেনাদের মধ্যে যারা হত্যাকাণ্ডে জড়িত তারাই মূলত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। দু দেশের মধ্যে চলতে থাকা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেছিলেন পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিরা, কিন্তু গতকাল মঙ্গলবার সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। তারপরই আফগানিস্তানকে ফির হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বলেছেন, তালেবানকে শেষ করতে আমাদের পূর্ণ সামরিক শক্তি প্রয়োগের দরকার নেই। বুধবার 29 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ। কয়েকদিন আগেও পাক প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে। আসিফ আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তালেবানকে সমূলে উৎপাটিত করতে পাকিস্তানকে পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে হবে না। তালেবান শাসনকে অন্ধকার গুহায় পাঠানোর ক্ষমতা ইসলামাবাদের আছে। একই সঙ্গে তিনি 2001 সালের তোরা বোরা যুদ্ধের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, যদি তারা চায় তাহলে তোরা বোরায় তাদের পরাজয়ের দৃশ্যের পুনরাবৃত্তি হতে পারে। এটা অবশ্যই দেখার মতো একটি দৃশ্য হবে। উল্লেখ্য, আফগানিস্তানের তোরা বোরা ছিল আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের শেষ আস্তানা। 9/12 ঘটনার পর এখানেই তাকে আশ্রয় দিয়েছিল তালেবানরা। এই তোরা বোরাতেই হামলা চালায় মার্কিন সেনা।
যুদ্ধে 200 জনেরও বেশি আল কায়দা নেতার মৃত্যু হয়, তবে লাদেন পাকিস্তানে পালিয়ে যায়। সম্প্রতি দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর প্রেক্ষিতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। তারপর থেকে দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নেয়। শান্তি স্থাপনে কাতারের রাজধানী দোহায় প্রথম দফার শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন দেশের প্রতিনিধিরা। কাতারের পাশাপাশি মধ্যস্থতার দায়িত্বে ছিল তুরস্ক। কাতারের বিবৃতিকে জানানো হয়, দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। উভয় পক্ষই স্থায়ী শান্তি ও সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু পরে জানা যায় দেশের মধ্যে কোনো রফাসূত্র মেলেনি। তাই গত শনিবার তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় বসেন দেশের প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার জানা গেল শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেইরো রাজ্যে রাস্তা জুড়ে লাশের সারি। রিওর জনগণ এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী হল। রাজ্যের ফাভেলা শহরে ইতিহাসের ভয়াবহ এক অভিযান পরিচালনা করেছে স্থানীয় পুলিশ। এতে অভিযানের রাত পেরিয়ে দিনের আলো যত বাড়ছে, রিওর রাস্তায় তত বাড়ছে লাশের সারি। এ পর্যন্ত এই অভিযানে অন্তত 132 জনের নিহতের খবর পাওয়া গেছে। বুধবার 29 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রিওর পাবলিক ডিফেন্ডার্স অফিস নিহতের এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ডিফেন্ডার্স অফিস জানায়, মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসেব ছিল 64 জন নিহত, এর মধ্যে 4 জন পুলিশ সদস্যও রয়েছেন। রাতভর অভিযান শেষে পেনহা এলাকার বাসিন্দারা তাদের আশপাশের বনাঞ্চল থেকে বহু লাশ উদ্ধার করে রাস্তায় সারিবদ্ধভাবে রেখেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে মাত্র 1 সপ্তাহ আগে ঘটে এই মর্মান্তিক ঘটনা। রাজ্য সরকার বলেছে, এই অভিযান পরিচালিত হয় একটি বড় মাদক চক্রকে লক্ষ্য করে। রিওর গভর্নর ক্লাউদিও কাস্ট্রো জানান, প্রাথমিক হিসাব কেবল পাবলিক মর্গে নেওয়া লাশগুলিকেই অন্তর্ভুক্ত করেছিল। পেনহা এলাকার বাসিন্দারা হারানো আত্মীয়দের খুঁজতে গিয়ে তাদের মহল্লার পেছনের জঙ্গলে বহু মৃতদেহ খুঁজে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই স্থান থেকে 70টিরও বেশি লাশ রাস্তায় এনে সারিবদ্ধভাবে রাখা হয়। নিহতদের একজনের মা তাওয়া ব্রিতো বলেন, আমি শুধু আমার ছেলেকে এখান থেকে নিয়ে গিয়ে দাফন করতে চাই। এ সময় চারপাশে কাঁদতে থাকা স্বজন ও এলাকাবাসী দাঁড়িয়েছিলেন। কিছু লাশ কাপড় বা ব্যাগ দিয়ে ঢাকা ছিল। গভর্নর কাস্ট্রো দাবি করেন, অভিযানে নিহতরা সবাই অপরাধী ছিলেন, কারণ গুলিবর্ষণ মূলত জঙ্গলের ভেতরেই হয়েছিল। সাংবাদিকদের তিনি বলেন, সংঘর্ষের দিনে কেউ স্বেচ্ছায় জঙ্গলে হাঁটতে যাবে বলে আমার মনে হয় না। এই অভিযানে একমাত্র প্রকৃত ভুক্তভোগী ছিলেন পুলিশ সদস্যরা। এই অভিযানটি সংঘটিত হয় ঠিক সেই সময়ে যখন রিও শহর জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30 সংশ্লিষ্ট বিভিন্ন বৈশ্বিক আয়োজনের প্রস্তুতি চলমান। এর মধ্যে রয়েছে জলবায়ু মোকাবেলায় বিশ্ব নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য C40 সম্মেলন ও ব্রিটিশ প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজ অনুষ্ঠান। রয়টার্স বলছে, গত 1 দশকে রিও 2016 সালের অলিম্পিক, 2024 সালের G20 সম্মেলন ও জুলাই মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলনের মতো বড় ইভেন্ট আয়োজন করেছে। কিন্তু দেশটিতে গতকাল মঙ্গলবারের মতো সহিংসতা এর আগে দেখা যায়নি। রিও রাজ্য সরকার জানায়, কমান্ডো ভারমেলহো নামের শক্তিশালী মাদক চক্রের বিরুদ্ধে এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান। এই গ্যাং শহরের বিভিন্ন বস্তিতে ফাবেলা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি মঙ্গলবার মালয়েশিয়া সফর শেষে ব্রাজিলিয়ায় ফেরেন, এখনও অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বুধবার তিনি ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আলকোমিন ও মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেছেন বলে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে। ন্যায় বিচার মন্ত্রী জানিয়েছেন, রাজ্য কর্তৃপক্ষ কেন্দ্রের কোনো সহায়তা চাননি। বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এই অভিযানে ব্যাপক প্রাণহানির সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, এটি ব্রাজিলের প্রান্তিক জনগোষ্ঠীতে পুলিশের হিংসা অভিযানের প্রাণঘাতী প্রবণতার সাম্প্রতিক উদাহরণ। এক বিবৃতিতে জাতিসংঘ ব্রাজিল সরকারকে তাদের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় ও দ্রুত ও কার্যকরী তদন্তের আহ্বান জানায়। সবচেয়ে সুদর্শন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার অর্থাৎ 29 অক্টোবর দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন,
এ সময় তিনি আবারও ভারত-পাক সংঘর্ষ থামিয়েছেন বলে দাবি করেছেন। ট্রাম্প বলেছেন, দুই পরমাণু শক্তিধর দেশ একে অপরের সঙ্গে লড়াই করছিল। তারা বলছি, না না না, আমাদের লড়তে দাও, ওরা শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে সুদর্শন ব্যক্তি, উনি দুর্দান্ত, খুব মজবুত। কিন্তু কিছু সময় পরে ওরা জানিয়ে দেয় সংঘাত থামানোর কথা, বলে দেয় আমরা আর যুদ্ধ করব না। এরপর তিনি ফের মোদির সঙ্গে তার ফোনালাপের কথা বললেন। ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে বলেছিলাম যে আপনি যেহেতু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছেন, তাই আমরা আপনার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারবো না। তারপর আমি পাকিস্তানকে ফোন করে একই কথা বলেছিলাম। এবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের এক বৈঠকে দ্রুতই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। যুদ্ধবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকি নরেন্দ্র মোদীও দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলে আসছেন, তৃতীয় পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 90 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 24 জন শিশুও রয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার চিকিৎসা সূত্রের বরাতে বুধবার 29 অক্টোবর আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে গাজা সিটিতে কমপক্ষে 42, উত্তর গাজায় 31 জন এবং দক্ষিণ গাজায় 18 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় শক্তিশালী বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েল। সিভিল ডিফেন্স আরও জানায়, অন্তত 3টি হামলা চালানো হয়েছে, যার একটি অঞ্চলটির প্রধান আল শিফা হাসপাতালে বলে জানানো হয়। তেল আবিব প্রশাসন হামাসের বিরুদ্ধে তার সৈন্যদের ওপর আক্রমণ এবং মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের অধীনে উদ্ধারকারী হিসেবে কাজ করা সংস্থাটির একজন মুখপাত্র বলেন, গাজার বিভিন্ন অংশকে লক্ষ্য করে হামলায় অন্তত 63 জন নিহত হয়েছেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মঙ্গলবারের হামলার পরও যুদ্ধবিরতি বহাল আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, হামাস একজন ইসরায়েলি সৈন্যকে আঘাত করার পর ইসরায়েল প্রতিঘাত করেছে। কিন্তু তিনি জানিয়েছেন কোনো কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না। তিনি আরও বলেছেন, হামাসকে সংযত আচরণ করতে হবে।